পাচ্ছেন আমরা এখন মান্ডুতে চলে এসেছি। মান্ডুতে এসে এর আগের এপিসোডে দেখলেন আমরা আপনাদেরকে জলমহলটা ঘুরিয়ে দেখালাম, যেটা ছিল মান্ডু বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 1 কিলোমিটার সামথিং। তো সেটা আমরা দেখার পরে এবার আমরা চলেছি রূপমতি প্যাভিলিয়ন দেখতে। এই রূপমতি প্যাভিলিয়ন এই মান্ডু বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স, যেটা রাস্তার ল্যান্ডমার্ক বলছে। আর আমরা যেহেতু জাহাজমহল থেকে আসছি তাই 6 কিলোমিটার ডিস্টেন্স। তো চলুন এই দেখা যাক কী রয়েছে ওখানে, কোনো টিকিটের ব্যবস্থা রয়েছে কিনা। কারণ জাহাজমহলে যে টিকিট ব্যবস্থা ছিল সেটা কাউন্টার থেকে টিকিট কাটলে 25 টাকা করে, আর অনলাইনে বুক করলে আপনার 20 টাকা করে পড়ছে। যদি না বুক করতে পারেন অনলাইনে, মানে সিকিউরিটি গার্ডদের বলবেন, তারা আপনাকে হেল্প করবে, আপনার ইউপিআইয়ের মাধ্যমেই বুকিংটা হবে। তো আমরা এখন চলেছি এই রূপমতির প্যাভিলিয়নে। সেখানে কী ব্যবস্থা রয়েছে, কী ঘুরে দেখতে পাবো, সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো নেপালের সঙ্গে থাকুন, আগামীতে আসছে, মানে এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন রানী রূপমতির প্যাভিলিয়ন। যে মোটামুটি যে রাস্তা দিয়ে আসছিলাম সেখানে একটা টিকিটিং পয়েন্ট পড়লো। দেখুন এই আমাদের টিকিটটা কাটতে হলো। এখানে কিউআর কোডও রয়েছে, 25 টাকা করে পার টিকিট। তো দুজন রয়েছি, দুজনে 50 টাকা টিকিট বললো। গাড়ি থামিয়ে গাড়ি থেকে টিকিট কিনে নিলাম। তো এবার আমরা চলেছি রানী রূপমতি প্যাভিলিয়ন দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, আপনাকে কিন্তু এগুলো আসতে গেলে কিন্তু আপনাকে একটা গাড়ির সাহায্য নিতেই হবে। আপনি কিন্তু পায়ে হেঁটে কোনোভাবেই ঘুরতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি 2 হুইলার নিয়ে আসেন ব্যক্তিগত, সেক্ষেত্রে সম্ভব। এছাড়া কিন্তু আপনার পক্ষে এটা ঘোরা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে এখানে এসে কোনো অটো বা 2 হুইলার 4 হুইলার কিছু একটা আপনাকে নিতেই হবে। তো মনে হচ্ছে আমরা চলে হয়তো এসছি। এই যে গাড়ি আমাদের এখানটা নামিয়ে দিল, আর এখানে দেখুন ব্যারিকেডিং রয়েছে, এরপরে গাড়ি যাবে না। লোকাল লোকেরা বাইক টাইক নিয়ে যাচ্ছে। তো আমরাও চলেছি এবারে রূপমতি প্যাভিলিয়নের পথে। তো চলুন গিয়ে দেখি ভেতরে। বাইরে দেখুন খাবার দাবারের জায়গা রয়েছে, আখের রস থেকে। আর এটা কিন্তু আতার শহর, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ আতা পাবেন। আর তো খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, ম্যাগি থেকে শুরু করে ঝালমুড়ি থেকে চা বিস্কিট সব কিছুই রয়েছে। তো আমরা এবার এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন রূপমতির প্যাভিলিয়ন। তো চলুন, এই দেখতে পাচ্ছেন একটা মহল দেখতে পাচ্ছি আমরা। তো গেটে ঢোকার মুখে দেখলেন এটা হচ্ছে গিয়ে রূপমতি প্যাভিলিয়ন বা রূপমতি মহল, যে নামই ডাকুন না কেন। তো আমরা অনেক প্রেমের গল্প শুনেছি, যেখানে অনেক উদাহরণ দেওয়া হয়, যেমন রাধাকৃষ্ণ, হীর রাঞ্জা, রোমিও জুলিয়েট, লেলা মাজনু। মনে রাখবেন প্রত্যেকটাই কিন্তু অসমাপ্ত প্রেমের কাহিনী। তো ভারতে রয়েছে একটা পরিপূর্ণতা পাওয়া একটা প্রেমের কাহিনী, সেটা হচ্ছে গিয়ে রাজা বাজ বাহাদুর আর রানী রূপমতির প্রেমের কাহিনী, যেটা এই মান্ডুর প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। তো সেটা দেখবো বলে এই মান্ডুতে আসা। তো চলে এসেছি সেই মান্ডুতেই। তো বুঝতেই পারছেন পাহাড়ের ওপরে এইটা। তো চলুন, একটা পরিপূর্ণতা পাওয়া একটা প্রেমের কাহিনী, বাজ বাহাদুর আর রানী রূপমতির প্রেমের কাহিনীর কিছু গল্প আজ আপনার সামনে, বা গল্প ঠিক বলবো না, যেটা আর কি বাস্তব ইতিহাস, সেটাই আপনার সামনে আজ তুলে ধরার আমরা চেষ্টা করব। তো চলুন দেখি। চলে এসেছি আমরা রানী রূপমতি প্যাভিলিয়নে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে র্যাম্প করা রয়েছে, আপনারা এই র্যাম্প দিয়ে উঠতে পারেন। আর ওদিকে সিঁড়িও ছিল। তো ব্যাপারটা হয় যে যারা মনে করবেন সিঁড়ি ভাঙতে পারবেন তারা সিঁড়ি দিয়ে উঠবেন, আর যারা মনে করবেন এই র্যাম্প দিয়ে উঠবেন। যদি বয়স্ক লোকেরা আসেন বা একটু ভারী চেহারার মানুষেরা, তারা হয়তো মনে হয় র্যাম্প দিয়ে গেলে হয়তো আপনারা ঠিকঠাক পৌঁছাতে পারবেন। কারণ সিঁড়িটা ভাঙতে গেলে একটু বুকে চাপ লাগে, কারণ বুঝতেই পারছেন যে আমরা কতটা উঁচুতে রয়েছি। চারদিকের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ছোটো ক্যামেরার মাধ্যমে আর কি। তো অনেকটা উঁচুতেই রয়েছি, আমরা চলার পথে কিছুটা ফিল করছি। তো চলে এসেছি রূপমতি প্যাভিলিয়ন বা রূপমতি মহলে। আমরা এই যে রূপমতি মহলের অলরেডি খানিকটা গল্প আপনারা মানে ভূমিকাটা শুনলেন। তো রূপমতি মালবার একজন রানী ছিলেন। তো রানী যখন বলছি, রাজার নাম অবধারিতভাবে বলতে হয়। সেটা হচ্ছে এই মালবার রাজা ছিলেন, শেষ স্বাধীন রাজা ছিলেন রাজা বাজ বাহাদুর। এই রাজা বাজ বাহাদুর আর রানী রূপমতির প্রেম কাহিনীর ওপর এই মান্ডু দাঁড়িয়ে আছে। মানে ওই যে কথাতে প্রথমেই বলা হলো যে মান্ডুর আনাচে কানাচে প্রতিটা জায়গায় আজও রাজা বাজ বাহাদুর আর রানী রূপমতির কাহিনী মানে গুঞ্জন হচ্ছে। তো রানী রূপমতি একজন খুবই সাধারণ রাখাল মানে বালিকা ছিল।
আর তার রূপ ছিল অসাধারণ। যেমন তার নাম, তার নামের সাথে তেমন তার ছিল রূপ। তিনি ছিলেন মানে নামের সমার্থক, যাকে বলে সার্থক নামা বললেও বলা যেতে পারে। তো রানী রূপমতির প্রেমে আকৃষ্ট হয়ে, এবং শুধু তাই নয়, রানী রূপমতি খুব সুন্দর গান করতে পারতেন। তো সেই ওনার রূপে আকৃষ্ট হয়ে এবং ওনার সঙ্গীতের প্রতি মানে সঙ্গীতের গলা শুনে মুগ্ধ হয়ে গিয়ে রাজা বাজবাহাদুর রানী রূপমতির প্রেমে পড়েছিল। প্রেমে পড়ার পর যখন তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন রাজা বাজবাহাদুর, তখন রানী রূপমতি শর্ত দিয়েছিলেন, আমি এক শর্ত তোমার সাথে বিয়ে করতে পারি, সেটা হচ্ছে আমি নর্মদাকে ভালোবাসি এবং নর্মদা নদীকে পুজো করি, কারণ নর্মদা নদীর প্রতি ছিল রানী রূপমতির ভীষণ দুর্বলতা। নর্মদা নদীকে রানী রূপমতি খুব মায়ের মতো পুজো করতেন এবং নর্মদা নদীকে উনি খুব ভালোবাসতেন। তাই রানী রূপমতি তাকে শর্ত দিয়েছিল রাজা বাজবাহাদুরকে, যদি আমার জন্য এমন মহল তৈরি করে দাও যেখানে আমি নর্মদা মাকে দেখতে পাবো, তবেই আমি তোমার রানী হব। তো রাজা বাজবাহাদুর রানী রূপমতির সেই শর্ত মেনে নিয়েছিলেন। মেনে নিয়েই এই যে রূপমতি প্যাভিলিয়ন বা রূপমতি মহল, যেটা আপনাদেরকে এখন এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, এই রূপমতি মহল তৈরি করেছিলেন রাজা বাজবাহাদুর রানী রূপমতির জন্য। আর এই রূপমতি মহলের বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে একটা রেওয়া কুণ্ড তৈরি করেছিলেন। যে রেওয়া কুণ্ডটা, যে কুণ্ড মানে অর্থাৎ জল সরোবর আর কি, সেই জল সরোবরটা মানে নর্মদা নদীর সাথে যাতে অ্যাটাচ ছিল এবং নর্মদা নদীর পুরো জলের মতো পুরো দেখতে লাগতো, সেই অর্থে সেই সূত্র ধরে নর্মদাকে স্মরণ করার সূত্রে এবং নর্মদার প্রতি যে রানী রূপমতির ভালোবাসা সেটা ফুটিয়ে তোলার জন্য এই রেওয়া কুণ্ডটা তৈরি করেছিলেন। এবং শুধু তাই নয়, এই মহলটা এমনভাবে তৈরি করেছিলেন রাজা বাজবাহাদুর, এই মহলের থেকে একটা অংশ থেকে রানী রূপমতি নর্মদা উপত্যকার দক্ষিণ অংশটা উনি দেখতে পেতেন, এবং শুধু দক্ষিণ উপত্যকা না, নদীর একটা অংশ থেকে উনি দেখতে পেতেন। এই হচ্ছে এই রূপমতি মহলের বিশেষ বৈশিষ্ট্য। অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর, যদিও হয়তো অনেকটা ভগ্ন, মানে কালের গর্ভে এই জায়গা অনেকটা ভেঙে চুরে গেছে, কালগর্ভ এটাকে কালগর্ভে এটা চলে গেছে, কিন্তু এখনো যে সৌন্দর্যের বেঁচে আছে সেটা আমরা দেখতে এসেছি। যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো এই রানী রূপমতি মহল। যদিও এই কালগর্ভে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এই মহল, তো তবুও চেষ্টা করব আমরা যতটা সম্ভব আপনাদের সামনে এই মহল তুলে ধরার। তো রানী রূপমতির এই মহল অসাধারণ এক সুন্দর ছিল। শুধুমাত্র এই যে বললাম বিশেষ বৈশিষ্ট্য, রেওয়াকুণ্ড এবং নর্মদার দক্ষিণ উপত্যকাকে দেখা যায়, এবং শুধু দক্ষিণ উপত্যকা না, নর্মদা নদীকেও অনেকটা দেখা যায় এই মহল থেকে। আর অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই রূপমতি মহল। তো সেইটা আপনাদের সামনে তুলে ধরছি, ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন আমাদের এই রূপমতি মহল। দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা। আপনি আগেই বললাম এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, টিকিট কেটেই আসতে হবে আপনাকে। তো চলুন এই জায়গাগুলো দেখাই। আর এখন তো জানেন মানুষ খুব এই ছবি তোলার প্রতি একটা আকৃষ্টতা রয়েছে, তো মানুষ এসে এগুলো সেলফি পয়েন্ট, সেলফি জোন, ফটো সেশন তো হয়েই থাকে। তো দেখুন অনেকটা উঁচুতেই রয়েছি, এখান থেকে পুরো জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে মানে বুঝতে পারছেন যে কতটা উঁচুতে আমরা রয়েছি। তো আপনাদেরকে ভালো করে দেখাই, ওই নিচে আমরা গাড়ি রেখে এসেছি, আমাদের গাড়ি পার্কিংয়ে। তো দেখে নিন কী কী দেখাতে পাচ্ছি আপনাদের। চারদিকটা পুরো গ্রিনে ভরা, যেটা আগেও শুনলেন যে এখানে যদি বর্ষাকালের দিকে আসা যায় তো নেচারকে যেন অনেকটা উপভোগ করা যাবে। দেখুন আমরা কিন্তু এই র্যাম ধরেই কিন্তু ওপরে এলাম, ঠিক আছে। গাড়ি রয়েছে আমাদের ওইখানটা, ওই সাদা গাড়িটা ওখানটা দেখতে পাচ্ছেন। আর এই রাস্তায় ওখানে টিকিটিংয়ের ব্যবস্থা, টিকিট কেটে আমরা কিন্তু এই র্যাম দিয়ে এলাম। আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারেন, আসলে ভালো লাগবে আপনাদের। তো আমরা এসছি, আমরা এবার এই ওপরটা ভালো করে একটু ঘুরে দেখব। এখানটা প্রচুর ফটো সেশন জোন রয়েছে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা আনাচে কানাচে যেন আজও মনে হচ্ছে যেন প্রেমের কাহিনী ফুটে ফুটে বেড়াচ্ছে। আগেও বললাম যে ভারতের একমাত্র
পরিপূর্ণতা লাভ করা এক প্রেমের কাহিনী, রাজা বাজ বাহাদুর আর রানী রূপমতির প্রেম কাহিনী, যা পুরোপুরি পর্যাপ্ত পরিমাণে একটা সমাপ্তি পেয়েছিল। এবং এর আরও অনেক ইতিহাস রয়েছে, এর পরিণতি পরে কী হয়েছিল সেগুলো নিয়ে আমরা যাচ্ছি না। আমরা এই মুহূর্তে যখন এসেছি সেই প্রেম কাহিনী, তারা কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আগামী দিন যারা আপনারা ইতিহাস ভালোবাসেন বা এই প্রেমের গল্পের যারা ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই জায়গাগুলোতে আসতে পারেন, এসে দেখতে পারেন। অসম্ভব সুন্দর একটা জায়গায় এইটা তৈরি হয়েছে। মানে বুঝতে পারছেন, আজ যখন আমরা এই জায়গা দিয়ে আসছি তখনও আমরা দেখছি এটা অনেকটা দূর, মানে শহরের অনেকটা বাইরে। তাহলে বুঝতে পারছেন এটা যখন 500-600 বছর আগে ঘটেছিল ঘটনাটা, তখন এটা কী ছিল তাহলে। তো সেই সময় দাঁড়িয়ে এখানের এই রাজপ্রাসাদ যে শুনলেন, ম্যাডাম বলেছে রাজা বাজ বাহাদুর বানিয়ে দিয়েছিলেন রানী রূপমতিকে। তো সেটা এখান দিয়ে দেখছি আমরা। তো দেখুন, যেটা ততটা সুন্দর দেখতে লাগছে। চারদিকটা অনেকটা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, ছেয়ে রয়েছে। তো দেখাই আপনাদেরকে যা যা দেখাতে পাচ্ছি আমাদের এই ছোটো ক্যামেরার মাধ্যমে। যারা আগামী দিন যদি আপনারা আসতে চান আসুন, আর যারা আসতে পারছেন না তারা এই ছোটো মুঠো ফোনের মাধ্যমেই দেখে নিন। এই যে কতটা আপনাদের দেখাতে পাচ্ছি আমি জানি না, পুরোটাই কুয়াশায় ঘিরে রয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা জলাশয়, কিছুটা জায়গা চড়া পড়েছে, এটাই কিন্তু নর্মদা, মানে নর্মদার বলতে পারেন এটা একটা পোর্শান। তো গোটা এই মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে তো নর্মদা বয়ে চলেছে, এই জায়গাটা তো নর্মদা রয়েছে। তো কিছু কিছু জায়গায় চড়া পড়েছে। তো ওই যে রূপমতি বলেছিলেন যে আমাকে এমন প্যালেস বানিয়ে দিতে হবে বা এমন রাজপ্রাসাদ যেখান থেকে নর্মদাকে দেখতে পাওয়া যায়। তো বাজ বাহাদুর এমন জায়গা দিয়ে এটা বানিয়েছেন যে এখান থেকে নর্মদাকে সকাল বিকেল দেখতে পাওয়া যেত। আজ হয়তো কালের গর্ভে অনেকটা চড়া পড়ে গেছে, সেটা দেখা যাচ্ছে না। আর এখন এই মুহূর্তে যখন আমরা এসেছি তখন এতটাই কুয়াশা রয়েছে যে আমরা নিজেরাই খালি চোখে ঘরে ঠাউর করতে পারছি না। তাও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের যে দেখানো যায়, তো যতটা দেখাতে পারছি অতটাই দেখুন। অন্য সময় এলে হয়তো যদি আকাশ আরও পরিষ্কার থাকে, ওয়েদার হয়তো ভালো দেখা যেতে পারে। তো এই ছিল যে এই মহল থেকে এই নর্মদাকে দেখতে পাওয়ার যে ইতিহাস, সেইটাই তো তুলে ধরলাম আপনাদের সামনে। তো চলুন, আর যদি কিছু থাকে এই মহলে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। এখনও এই মহলে হয়তো বসবাসযোগ্য কিছুই নেই, কিন্তু একটা সময় অনেক কিছুই ছিল হয়তো। তো এদিকেও দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে সুপ্রশস্ত রয়েছে। আর এখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এদিকেও একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাওয়া যায়। তো বিভিন্ন দিকে বিভিন্নভাবে নেমে যাওয়া যায়, নামা ওঠার ব্যবস্থা রয়েছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানী রূপমতি প্যাভিলিয়ন, অর্থাৎ বলতে পারেন বা রানী রূপমতি মহল, যেটা আর কি মানে যেটা বাজ বাহাদুর তার স্ত্রীর উদ্দেশ্যে বানিয়ে দিয়েছিলেন, সেই মহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেটা রয়েছে মান্ডুতে। তো আপনারা আগামী দিন যারা মধ্যপ্রদেশ প্ল্যান করছেন অবশ্যই মান্ডুটাকে আপনাদের প্লে লিস্টে রাখবেন, যাতে আপনারা মান্ডুটা এলে একটা পরিপূর্ণ প্রেমের কাহিনীর গল্প শুনে উঠতে পারবেন। তো এই মুহূর্তে আমরা আবারও বলছি রয়েছি মান্ডুতে, আর সেখানে প্রত্যেকটা যেন দেয়ালে দেয়ালে ফুটে উঠছে রাজা বাজ বাহাদুর আর রানী রূপমতির প্রেমের কাহিনী। আমরা একটু ভেতর দিকে নেমেছি, তো আপনাদের কি দেখাতে পাচ্ছি দেখুন। খুব সুন্দর একটা জায়গা চলে যাচ্ছে, একটা টানেলের মতো জায়গা দিয়ে যাচ্ছি। ওপরে দেখুন আলো বাতাসের জায়গা রয়েছে, যাতে এখানে আলো আসতে পারে ন্যাচারালিটি। তো খুব সুন্দর একটা সেই টানেলের মধ্যে দিয়ে মনে ভেতর দিয়ে, মানে এখান দিয়ে হয়তো একসময় রানী রূপমতি দৌড়ে গেছিলেন হয়তো রাজা বাজ বাহাদুরের দিকে ছুটে। ইতিহাস সব এগুলো বলছে, আমি বলছি না কিছুটাই, জাস্ট আমি একটু অ্যাজামশন করছি। আর এখান থেকে দেখি কি দেখা যায় নিচটা। আচ্ছা, এখানেও কিছু নিচে জায়গা ছিল, এখন বলা যাচ্ছে না, আগে হয়তো রুম বা কিছু ছিল, এরকম একটা ব্যাপার স্যাপার। তো চলুন, তো যতটা পারলাম তুলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই ভগ্নপ্রায় হয়ে গেছে মোটামুটি এই প্যালেসটা। তো যা বেঁচে রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আগামী দিন যারা আসছেন তারা অবশ্যই আসবেন এই রূপমতি প্যাভিলিয়ন বা রূপমতি মহল সেটা দেখতে। পাহাড়ের উপরে এসেছিলাম রানী রূপমতি প্যাভিলিয়ন বা রানী রূপমতি মহল দেখতে। তো এবার পাহাড়ে যখন নিচে নামছি একই পথ দিয়ে, তখন সেখানে রয়েছে আমাদের স্বাধীন ভারতের এক রাজা, শেষ রাজা বলতে পারেন, যে রাজা বাজ বাহাদুরের যে প্যালেস আর কি, সেটা আবার দেখাবো আপনাদের। চলুন, রানী রূপমতিটা তো বাজ বাহাদুর বানিয়ে দিয়েছিলেন রানীর আবদারে, বাট এই যে প্যালেসটা যাচ্ছি এটা তো রাজা বাজ বাহাদুরের পৈতৃক বলতে পারেন প্যালেস, সেইটা আবার দেখতে যাচ্ছি। চলুন, তো দেখি সেখানে আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। রাজা বাজ বাহাদুরের প্যালেস, শেষ স্বাধীন রাজা। চলুন দেখি এখানে কি ওই একই টিকিটে হচ্ছে না, আবার টিকিট নিতে হচ্ছে, দেখা যাক। দেখতে পাচ্ছেন ওইখানে কাউন্টার রয়েছে, আমাদের রাস্তা দিয়ে নিয়ে আসা হলো। তো এখানে আলাদা করে টিকিট নেই, আমরা আগে যে টিকিটটা কেটেছি
সেই টিকিটটাতে এই টিকিটটা হয়ে যাচ্ছে, মানে আলাদা করে কিন্তু রাজা বাজবাহাদুর প্যালেসে যাওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছে না। তো চলুন আমরা ঢুকছি, ওই এন্ট্রান্সটা দিয়ে আমরা ঢুকেছিলাম মেন, ঠিক আছে, ওখান দিয়ে আমাদের গাড়িটা এসেছিলো। তো এই যে সিঁড়িগুলো ধাপগুলো দেখছেন, আপনারা নিচ থেকেও আসতে পারেন, বাট আমাদের গাড়ি যেহেতু রূপমতি প্যালেস থেকে এলো তাই ওখানে দাঁড়িয়েছে, তাই আমরা এখানে চলে এলাম। দেখুন জায়গাটা কি সুন্দর, আরে বাস, রাজা বাজবাহাদুরের প্যালেসে আমরা চলে এসেছি। তো চলুন ভেতরটায় যাব, গিয়ে দেখবো সামনে কিছু রয়েছে, এগুলো ম্যাডাম দেখছেন। তো এবার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালওয়ার রাজা বাজবাহাদুরের প্যালেস দেখতে এসেছি। এই একটা দেখতে পাচ্ছেন ছোট্ট জলাশয় দেখতে পাচ্ছি আমরা নিচে গেলে ভালো দেখতে পাবো না, উপর থেকে দেখতে পাচ্ছি জলাশয়টা, অনেকে এখানে চান টান করছেন। তো এই জলাশয়টা কোনো কিছু আছে বিবরণ? এটা হচ্ছে রেওয়াকুণ্ড, মানে যেটা নাকি রানী রূপমতি আবদার করেছিলেন রাজা বাজবাহাদুরকে, যে আমি নর্মদা নদীকে সব সময়ের জন্য চোখের সামনে দেখতে চাই। তো সবসময় যেহেতু যে জায়গাটাতেই প্রাসাদটা তৈরি করেছিলেন রাজা বাজবাহাদুর, সেখান থেকে নর্মদার দূরত্ব অনেকটা, তাই নর্মদাকে দেখা হয়তো যাবে কিন্তু খুব চোখের সামনে একদম দৃশ্য তো স্পষ্ট দেখা যাবে না বলে, তাই জন্য রাজা বাজবাহাদুর এই রেওয়া কুণ্ডটা তৈরি করেছিলেন রানী রূপমতির জন্য, যে এই কুণ্ডটাকে অন্তত রানী রূপমতি সবসময় দেখতে পাবেন। তবে রানী রূপমতির মহলটা এমনভাবে তৈরি হয়েছিল যেখান থেকে নর্মদা দক্ষিণ উপত্যকা এবং নর্মদা নদীটাকে অনেকটা দূর থেকে দেখা যায়। তো এই রেওয়া কুণ্ডটা একটা এমন জায়গায় অবস্থিত যেখানে রাজা রাজবাহাদুরের প্যালেস এবং রানী রূপমতির প্যাভিলিয়ন দুটোর ঠিক মাঝখানের জায়গাটাতে অবস্থিত, এই হচ্ছে সেই রেওয়া কুণ্ড। তো রাজা এটা খনন করিয়েছিলেন, আর হয়তো এখানে জলটা কিন্তু হয়তো নর্মদা থেকেই আসতো, সেরকমভাবে হয়তো মানে ক্যানেল করা রয়েছে, সেই জলটাই হয়তো এখানে আসতো। তো সেটাও দেখিয়ে দিলাম, এখন এখানকার লোকাল লোকেরা এটাকে ব্যবহার করে। তো একদম দেখুন এই রেওয়াকুণ্ড, আর এখান থেকে যদি ক্যামেরাটাকে জাস্ট প্যান করি তাহলেই কিন্তু রাজা বাজবাহাদুরের প্যালেস। তো চলুন প্যালেসের ভেতরে যাই, দেখি কি কি এখনও আমাদের জন্য পড়ে রয়েছে, কারণ সবই তো আজ কালের গর্ভে তলিয়ে যাচ্ছে। তো এই সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে পাচ্ছেন সেই সময়কার মোটা সেই পিলার দেওয়া সেই তোরণ দ্বার দেওয়াল সব দেখতে পাচ্ছি, আর সবই নষ্টের পথে, আর মানুষ তো এসে এগুলোকে আরও বেশি নষ্ট করে দিচ্ছে। তো দেখা যাক ভেতরে আর কী কী আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে শেষ। এখানে একটা জিনিস এসে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে সবুজকে ফুটিয়ে তোলা হয়েছে, মানে এই জাহাজমহলও দেখলাম, রানী রূপমতির ওখানেও দেখলাম, এখানে বাজবাহাদুর এখানেও দেখলাম। এখানে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন পুরো জায়গাটাকে এটাকে হেরিটেজ প্লেস হিসেবে আমরা নিয়েছে। তো সেই জন্য এই যে মেনটেনেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা সবটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেনটেন করেছে বলে এই জিনিসটা সম্ভব হচ্ছে। তো চলুন কানাচে একটু ঘুরে ঘাড়ে দেখি যে আমরা কি কোনো রাজা বাজবাহাদুরের কোনো কিছু পাই কি না, যদিও এটা অনেক পুরনো এক গল্প আর কি বলতেই পারে। তো দেখুন এখানে খুব সুন্দর করে জায়গাটা মেনটেন করা হয়েছে। তো এখানে কিন্তু আসছি, এমন না যে পর্যটক আসছে না, পর্যটকরা কিন্তু আসছে। আপনারা যারা আগামী দিন মধ্যপ্রদেশ দ্য হার্ট অফ দ্য ইন্ডিয়া বা ভারতের হৃদয় প্ল্যান করছেন, অবশ্যই মান্ডুকে রাখুন, ভালো লাগবে আপনাদের। খুব নিরিবিলি জায়গায় যারা পছন্দ করেন তারাই ভালো লাগবে। হয়তো এখানে এসে কোনো মার্কেট শপিং প্লেস বা কোনো অ্যামিউজমেন্ট কিছু পাবেন না, কিন্তু শান্ত নিরিবিলি একটা পরিবেশ পাবেন, একটা ভালো প্রেম কাহিনীর সাক্ষী হয়ে থাকতে পাবেন। যে অসমাপ্ত প্রেম কাহিনী তো অনেক শুনলেন দেখলেন, একটা পরিপূর্ণতা প্রাপ্ত একটা প্রেম কাহিনীর গল্প কেমন হতে পারে সেটা দেখতে পাবেন। তো এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রুম ছিল হয়তো একটা সময়, মানে যেখানে শয়নকক্ষ বলুন, দরবার হল, বিভিন্ন কিছু ছিল। আজ হয়তো কিছুই সেইভাবে মেনশন করা নেই, বুঝতে পারছি না। বলতে পারেন এখন এটা ছোটোখাটো মানুষের সেলফি পয়েন্ট, সেলফি জোন, ফটোগ্রাফি জোন হয়ে গেছে। বাট আমরা যে তুলছি না তা নয়, বাট আমরা কিন্তু এই ইতিহাসগুলোকে এখনও চাইছি বেঁচে থাকুক, আর সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ যেহেতু আমাদের উদ্দেশ্যই থাকে তথ্য মানুষের সামনে তুলে ধরা, শুধু আমরা কোথায় ঘুরে বেড়াচ্ছি সেটাই নয়। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাগান করা রয়েছে, বিভিন্ন রকমের ফল ফুলের গাছ রয়েছে এখানটা, সবুজে ঘেরা। তো ওপরেও যাওয়া যায়, যদি যাই ওপরে দেখাবো আপনাদের। আর চারদিকটা চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন ভেতর দিয়ে, মানে আমরা যেগুলোকে এই বারান্দা বলে থাকি, তো সেইগুলোই রয়েছে আর কি, বড় বড়, বিশাল বড় বড়। তো দেখুন চারদিকে, হয়তো একসময় এখান থেকেই রাজা বাজবাহাদুর হেঁটে যেতেন। তো জাস্ট ধরে নিচ্ছি, সেটাকেই বলছি আর কি, এক্স্যাক্ট তো কিছু দেখিনি, আর হয়তো এগুলোই হতো, এর বাইরে তো অন্যথা কিছু নয়। তো এখানেও দেখুন, এখানেও খুব সুন্দর করে বাগানটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো
এলে ভালো লাগে আপনাদের, বেশ পরিষ্কার সুন্দর একটা জায়গা। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে দেখলেন রেবাকুণ্ড দেখালাম, এটা আপনাদেরকে কি বলবো, ওই বারান্দা বলুন, আর এটা হচ্ছে গিয়ে আঙিনা বলতে পারেন বা ছোট উঠোন টাইপ বলতে পারেন, সেটা দেখালাম। তো মালবার রাজা বলে কথা। তো চলুন এদিকটাও একটু দেখে আসি, এদিকটা কী কী রয়েছে আপনাদের দেখাই। চাই এসছি যখন পুরোটা একটু ঘুরে দেখবো, কভার করব। তো দেখি এদিকেও বিভিন্ন জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানেও দেখুন একটা ছোট ভেতরে সুইমিং পুল টাইপের রয়েছে। তো আর কি এখানে হয়তো চানের ব্যবস্থা হয়তো ছিল, যা বুঝতে পারছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর শ্যাওলা পড়ে গেছে, তো এলে কিন্তু একটু সাবধানতা বজায় রেখে চলাফেরা করতে হবে। বেশি নিচে ছবি তোলার জন্য একদম এতটাই বিপজ্জনক কাজ করবেন না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়। তো এখান থেকে দেখছি কী কী দেখা যায়। তো আসুন এখান থেকে হয়তো পুরো মান্ডু শহরটাকে দেখা যায়, কারণ রাজপ্রাসাদগুলো এমনভাবেই করা হতো যাতে কোনো রকম দূর থেকে কোনো যদি সৈন্য আক্রমণ করতো অন্য রাজা অন্য পক্ষের, সেগুলো দেখা যায়। তো সেই রকমভাবেই ঘুরিয়ে তোলা রয়েছে, বানানো হয় আর কি। তো দেখাচ্ছি আপনাদের সব কিছুই, বাট পুরোটাই ভগ্নপ্রায়, এখনও প্রত্নতান্ত্রিক বিভাগের আন্ডারে রয়েছে বলে এখনও কিছুটা বেঁচে রয়েছে। তো সেটাই দেখাচ্ছি। দেখুন পুরো মান্ডু শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে অনেক চাষযোগ্য জমি টমি রয়েছে, এদিকটাও রয়েছে। তো যতটা পারছি এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মান্ডুতে মালওয়ারের রাজা বাজবাহাদুরের প্যালেসে। তো দেখাচ্ছি, ওই যে দেখুন ওখানে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ছবি ফটো সেশন করছে আর এই জায়গাগুলোকে ঘিরে দেওয়া রয়েছে, কারণ মানুষ বিপজ্জনকভাবে আজকাল এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে একটা কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আমরা সচেতন করি যে আসুন ঘুরুন, অবশ্যই আমোদ প্রমোদ করুন, বাট কখনোই নিজের ক্ষতি করে নয়। এদিকগুলো দেখুন, এদিকগুলো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ওদিক থেকে নামার একটা রাস্তা ছিল, এখানে নামা যেত। তো এই যতটা পারলাম আপনাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আগামীতে যারা আপনারা আসছেন মধ্যপ্রদেশ ঘুরতে, তারা অবশ্যই এখানে আসতেই পারেন, এসে দেখতেই পারেন, আপনাদের হয়তো ভালো লাগবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি মান্ডুতে মালওয়ারের রাজা বাজবাহাদুরের প্যালেসে। ওই ওপরে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, যদি যাই দেখাবো। এইখানটাও যাওয়া যায়, মানে বুঝতেই পারছেন একটা রাজার প্যালেস যেমন হয়ে থাকে, তো সেরকমই সব কিছু রয়েছে। তো এটা দেখালাম। কোনো চানের জায়গা ছিল, ইনবিল্ট সুইমিং পুল, আমরা যখন এখনের ভাষায় বললে, তখন এটা স্নানাগার বা আমোদ প্রমোদের জায়গা ছিল, এটা হামাম ছিল আর কি ওনাদের সময়কার। তো দেখতে পাচ্ছেন এখন এখানকার এই পশুরা এসে এখানে দেখুন জল খাচ্ছে, চান করছে, একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো যারা এই চ্যানেলটা দেখছেন মাঝখান থেকে, তাদেরকে বলবো এই মুহূর্তে আমরা মধ্যপ্রদেশ সিরিজ করছি, যেটা এমপিতে, তো ভারতের একদম হার্ট বলতে পারেন। তো তারই একটা জায়গায় রয়েছে এই মুহূর্তে মান্ডুতে, সেখানে রানী রূপমতী ও রাজা বাজবাহাদুরের প্যালেস, প্যাভিলিয়ান, প্রেম কাহিনী, জাহাজ বাড়ি, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আগামীতে যারা আসছেন তারা আসবেন, এখানে ভালো লাগবে। তো চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, হয়তো আপনার ভালো লেগে যেতে পারে। যারা আসছেন তারা তো একটা গাইডলাইন হয়ে যাবে, আর যারা আসতে পারছেন না তাদের হয়তো এই ছোটো ফোনের মাধ্যমেই সবটা দেখা হয়ে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি মানে বাজবাহাদুরের প্যালেস, মান্ডু মানে বিখ্যাত এক প্রেমের কাহিনী এখানে রয়েছে। মালবার শেষ স্বাধীন সম্রাট ছিলেন রাজা বাজবাহাদুর। আর শেষ স্বাধীন সম্রাট এই কারণে বলছি, কারণ এই মান্ডু একটা সময় মুঘল সম্রাট আকবরের অধীনে চলে যায়। রাজা বাজবাহাদুর মানে বললেই অবধারিতভাবে যে নামটা অবশ্যভাবে চলে আসে, তিনি হচ্ছেন রানী রূপমতী, যিনি ছিলেন এক কৃষক কন্যা। তো সেই কৃষক কন্যা তার রূপে ভীষণভাবে মুগ্ধ হয়ে গিয়ে রাজা বাজবাহাদুর তার প্রেমে পড়েছিলেন। শুধুমাত্র রূপ ছিল নয় রানী রূপমতী, তিনি খুব ভালো গানও গাইতে পারতেন। তো এই রাজা বাজবাহাদুর সঙ্গীতের প্রতি তার ভীষণ অনুরাগ ছিল। রানী রূপমতীর রূপে এবং তার গানের গলায় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন রাজা বাজবাহাদুর। আর সেই কারণে রাজা বাজবাহাদুর রানীর প্রেমে পড়েন এবং তাকে বিবাহের সিদ্ধান্ত নেন। কিন্তু রানী রূপমতী ভীষণভাবে
নর্মদা মায়ের কে মানে ভালোবাসত এবং নর্মদা মায়ের পূজারী ছিলেন। তো রানী রূপমতিকে যখন রাজা বাজবাহাদুর তার প্রেমের প্রস্তাব দেন, তখন রানী রূপমতি তাকে শর্ত দিয়েছিলেন যে আমি মা নর্মদার পুজো করি এবং মা নর্মদাকে খুব ভালোবাসি, তুমি কি আমার জন্য এমন কোনো মহল বানাতে পারবে যেখানে আমি মা নর্মদাকে সব সময়ের জন্য দেখতে পাবো? তো রাজা বাজবাহাদুর তার কথায় সম্মত হয়ে রানী রূপমতি প্যাভিলিয়ান তৈরি করেছিলেন। আমাদের আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন, আমাদের এই মান্ডু সিরিজে বা এই মধ্যপ্রদেশের সিরিজে আপনারা দেখেছেন রানী রূপমতি প্যাভিলিয়ান বা রানী রূপমতির মহল বলে একটা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে এই মধ্যপ্রদেশের সিরিজেই আছে। আর সেই রানী রূপমতির প্যাভিলিয়ানে উনি একটা খুব বড় কুণ্ড তৈরি করেছিলেন, সেটা হচ্ছে রেবা কুণ্ড, যে কুণ্ডটা রানী রূপমতি আর এই বাজবাহাদুর প্যালেসের ঠিক মাঝখানে অবস্থিত। আর রাজা বাজবাহাদুর আর রানী রূপমতির প্রেম কাহিনী ছিল এক অদ্ভুত প্রেম কাহিনী। রানী রূপমতির মানে প্রেমে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন আর তাদের প্রেম এতটাই অবিস্মরণীয় যে আজও মান্ডু প্রসিদ্ধ মানে রাজা বাজবাহাদুরের বিভিন্ন কীর্তির মধ্যে রানীর প্রতি তার প্রেমের এই জয়গান, সে কারণে আজও এই জয়গাথা চিরস্মরণীয় হয়ে রয়েছে। আর আরও বেশি কিছু যদি করে বলা যায় রাজা বাজবাহাদুর সম্বন্ধে, মালওয়ার রাজা বাজবাহাদুর, সেটা হচ্ছে যে যদিও তাদের প্রেম কাহিনী অবিস্মরণীয়, তারও আরও একটা কারণ আছে। সেটা হচ্ছে যে তাদের প্রেমের পরিণতি যদিও পরিণয়ে পরিণত হয়েছিল, কিন্তু তাদের পরিণতি পেয়েছিল সত্যি কথা বলতে, কিন্তু তার অন্তিম পরিণতি ছিল কিন্তু মর্মান্তিক। সেটা হচ্ছে যে তার আগে আরেকটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এই যে প্যালেসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাজা বাজবাহাদুরের প্যালেস, এটা 1508-এ রাজা বাজবাহাদুর নাসিরুদ্দৌলা নামক একজন ব্যক্তিকে দিয়ে এই প্যালেসটা তৈরি করেছিলেন। যদিও আমরা এই বর্তমানে এটা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে সেটা দেখতে পাচ্ছি, এবং এই ভগ্নদশার ছবিটাই আমরা যা দেখতে পাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি, কিন্তু এই পুরো প্যালেসটা বেসিক্যালি পার্সিয়ান স্টাইলে তৈরি হচ্ছিল এই রাজা বাজবাহাদুরের প্যালেসটা। আর যাই হোক, আর কালের গর্ভে সব কিছুই ক্ষয়ীভূত হয়, এটাই সবাই আমরা জানি। তো এই প্যালেসও তার কোনো ব্যতিক্রম নয়, রাজা বাজবাহাদুরের প্যালেসও প্রায় ধ্বংসপ্রাপ্ত, যদিও বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে খানিকটা মেনটেন বোধহয় হয় প্যালেসটা। এই আর যে কথাটা আপনাদেরকে একটু আগে আমি বললাম যে রাজা বাজবাহাদুর আর রানী রূপমতির পরিণতি পেয়েছিল ঠিক, কিন্তু তাদের পরিণতিরও পরিসমাপ্তি ঘটেছিল এক অত্যন্ত বেদনাদায়ক ঘটনার মধ্যে দিয়ে। সেই ঘটনাটাই আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে 1561-এ যখন মুঘল সম্রাট আকবর এই মালবার রাজাকে মানে রাজা বাজবাহাদুরের ওপর আক্রমণ করেন, এই রাজপ্রাসাদের ওপর তার কবজা করার সিদ্ধান্ত নেন, সেই সময় রাজবাহাদুর চেষ্টা করেছিলেন, মুঘল সম্রাটদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে মুঘল সম্রাট আকবরের সৈন্যদেরকে মানে ফাইট ব্যাক করেছিলেন। খুব সত্যি কথা বলতে তিনি তার সমস্ত সৈন্য দিয়ে ফাইট ব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুব সত্যি কথা বলতে উনি আর পেরে ওঠেননি। যখন উনি পেরে ওঠেননি তখন বাধ্য হয়েছিলেন রাজা বাজবাহাদুর পালিয়ে যেতে, এবং পালিয়ে গিয়েছিলেন উনি চিত্তরগড়ে পালিয়ে গিয়ে সেই সময়কার চিত্তরগড়ে যিনি রাজা ছিলেন তার কাছে সাহায্য চেয়েছিলেন। তো এদিকে রানী রূপমতি তখনকার দিনে তো আর এখনকার দিনের মধ্যে এত আধুনিক কমিউনিকেশন ছিল না, তো রানী রূপমতি ভেবেছিলেন যে রাজা বাজবাহাদুর বোধহয় মুঘল সম্রাটের সাথে যুদ্ধে নিহত হচ্ছে। আর সেই সময় সেই সময় সম্রাট আকবর এই মালবার রাজা বাজবাহাদুরকে ওপর যে আক্রমণ করেছিল, সেই যে বিশেষ যে সৈন্য দল ছিল, সেই সৈন্য দলের প্রধান সেনাপতি ছিল আঘাম সিং। আর আঘাম সিং রানী রূপমতির রূপ সম্বন্ধে অবহিত ছিল,
এবং তিনি চেয়েছিলেন রানী রূপমতিকে কবজা করতে। তিনি চেয়েছিলেন বাজবাহাদুরকে হারিয়ে দিয়ে তাকে হত্যা অথবা তাকে পরাস্ত করবেন। পরাস্ত করার পর রানী রূপমতিকে এই আঘম সিং চেয়েছিলেন নিজের কবলে করবেন। যখন এই যুদ্ধতে শেষ পর্যন্ত বাজবাহাদুর আর না পেরে উঠে মুঘল সম্রাটের এই সৈন্য বলের সাথে আর যখন পারেননি, তখন তিনি পলায়ন করেছিলেন এবং চিত্তরগড়ে যখন তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন, তখন রানী রূপমতি ভেবেছিলেন যে বোধহয় রাজা বাজবাহাদুর যুদ্ধে নিহত হয়েছেন। সেই ভেবে, এবং তখনকার দিনে রানীরা জানতেন যে যে মুহূর্তে রাজার পরাজয় সেই মুহূর্তে সেই রানীদেরকে কবজা করা হতো। তো সেই কথা ভেবে তিনি সেই অত্যন্ত তার পরিণয়ের কথা, ভয়ঙ্কর পরিণয়ের কথা ভেবে রানী রূপমতি বিষ পান করছিলেন। বিষ পান করে তিনি আত্মহত্যা করেছিলেন। যেটা আপনাদেরকে বললাম যে রাজা বাজবাহাদুর আর রানী রূপমতি পরিণতি পেয়েছিল, কিন্তু সেই পরিণতিরও একটা তার শেষ যে অন্তিম যে ঘটনা সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। রানী রূপমতি বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। এই ছিল রাজা রাজবাহাদুর আর রানী রূপমতির এক বিশেষ প্রেম কাহিনী। দেখতে পাচ্ছেন একটা শেষ পয়েন্ট এসছি, এটা হচ্ছে ইকো পয়েন্ট। এই এখানে দেখতে পাচ্ছেন বলা হয় এটা, এখানে যে নামটা আপনি চিৎকার করে ডাকবেন সেটা ইকো হবে। আমার এই মুহূর্তে গলার অবস্থা ভালো না, তাই ইকো করতে পারছি না আমি। তো মনে হয় এটা বলছে আগের সময় থেকে রয়েছে, অর্থাৎ এখানে যখন ওই রাজা বাজবাহাদুর ছিল, বাজবাহাদুর হয়তো এখান থেকে এই রূপমতি বলে ডাকতো, সেই নামটা ইকো হতো। আর রূপমতিও বাজবাহাদুর বলে ডাকলে এই নামটা ইকোই হতো। সেটাই ধরে নিচ্ছি এখানে। তো এটা একটা পয়েন্ট, এটা আপনাদেরকে দেখাবে। তো এই আমরা গাড়ি থেকে নেমে দেখলাম, তো এবার গাড়িতে উঠে পড়ছি, তারপরে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো।